এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পাঞ্চিং ব্যাগে প্রতিনিয়ত নিজের মুষ্টিবদ্ধ হাতের ঘুষির আঘাতে ধূপধাপ শব্দ সৃষ্টি করছে রূপমান। ষোড়শী কন্যা ঠায় দাঁড়িয়ে রয় হাতে কফির মগ নিয়ে। রুমে যে একজন মানুষ প্রবেশ করেছে তার দিকে যেন কোনো নজরেই নেই কক্ষ মালিকের। কথা শব্দ উচ্চারণে দ্বিধাবোধ করে, যদি আচানক ধমকে উঠে মানুষটা। তাই মৌনতা অবলম্বন করে দাঁড়িয়ে রইল সে। খানিক বাদে থামে রূপমান। ষোড়শী কন্যার দিকে ধ্যান দিল সে। কথা নত মাথা উঁচিয়ে দেখে বেশ ভালো দূরত্বে অবস্থান করা পুরুষ মানুষটিকে। ফর্সা শরীর কিঞ্চিত শ্যামল বর্ণ ধারণ করেছে বিন্দু বিন্দু ঘামে। গায়ে পরিহিত শুভ্র সেন্ডু গেঞ্জি, গ্রে ট্রাউজার, হাতে মোটা সুটা কালো রঙা গ্লাভস। ষোড়শী কন্যা মাথা নত করে। রূপমান ব্যালকনি রেলিংয়ে ঝোলানো তোয়ালেতে নিজের ঘরমাক্ত বদন বাহু মুছে ভারিক্ষী স্বরে শোধালো, চারু বৌমণি ওরা কোথায়? চারুদি একটু অসুস্থ, দি কাজ করছে। রস্য স্বরে নত মস্তকে জবাব দিল ষোড়শী। রূপমান ফ্লাক্স খুলে জল খায় ঢকঢক করে। মাত্র সকাল হয়েছে, সবে 6টা। মেয়েটা এত জলদি ঘুম থেকে উঠে গেল। দাও। ষোড়শী কন্যা মাথা উঁচিয়ে ধীর পায়ে এগিয়ে যায় রূপমানের দিকে। কফির মগ এগিয়ে দেয়। বলিষ্ঠ পুরুষ মগ হাতে নিতেই কথা দ্রুত ফিরে গেল। প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ালো। কয়েক কদম এগিয়ে যেতেই তার কর্ণকুহরে পৌঁছালো, সব সময় এমন নিচু হয়ে থাকো কেন? রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বরে ভীত ভঙ্গিতে থমকে গেল ষোড়শী। আবার কেমন প্রশ্ন? এমনি। ফিরে জবাব দাও। কথা নত মস্তকে ফেরে। রূপমান মৌন ভঙ্গিতে কফি খায়, নজর গ্রথিত তার সম্মুখ পানের ষোড়শীতে। এমনি। বুকার মতো পুনরায় জবাব দিল কথা। রূপমানের প্রসারিত ভ্রুযুগল সংকুচিত হয়। খানি কঠোরতা অবলম্বন করে সে বলে উঠল, চোখে চোখ রেখে জবাব দাও। ষোড়শী কন্যা পুরুষালী ধমকে সুর হজম করতে পারল না যেন। অধর জোড়া তীর করে কেঁপে তার চোখ জোড়া নোনা জলে ভর্তি হলো। তবু আপ্রাণ চেষ্টা চালিয়ে সে অশ্রু আটকায়। রূপমানের দিকে চেয়ে জড়িত স্বরে বলে, এমনি মাথা নিচু করে থাকি। রূপমান কফির মগে শেষ চুমুক দেয়। নিজের বুকের ওঠানামা সহসা ভিন্ন লাগলো তার কাছে। মেয়েটার চোখের জল কি তাকে প্রভাবিত করছে? ভাবে না সে আর। হাতের মগটা কথার দিকে এগিয়ে দিল। ষোড়শী কন্যা কম্পিত হাতে সেটা নিতে চাইলো, কিন্তু আচানক হালকা হাতে ধরতেই মগটা ফ্লোরে পড়ে ক্ষণে চুরমার হয়ে গেল। 2 কদম পিছিয়ে গেল মেয়েটা। সত্রস্ত দৃষ্টিতে রূপমানের দিকে তাকিয়ে এসে অশ্রুকুমারীরা ঝরঝর করে ঝরে পড়ল মুহূর্তেই। অত্যাধিক কাঁপছে মেয়েটা। নিশ্চয়ই তার সামনে পুরুষ প্রচন্ড রেগে যাবে। ষোড়শী কন্যা হাঁটু মুড়ে বসে পড়ল। ভাঙা গুরু কাছে নিজের হাত দিতে গেলেই বাদ সাধল রূপমান। এই কি করছো তুমি? সরে দাঁড়াও। কথা তো মানে না। ভাঙা মগের বড় টুকরোগুলো একত্র করলো পটু হস্তে। অপরঞ্চ রূপমান ষোড়শী কন্যার হাতের কবজি চেপে ধরতে ছোট্ট একটা গুড়িতে আঘাতপ্রাপ্ত হয় কথা। ব্যথাতুর শব্দে কুকিয়ে উঠল মেয়েটা। রূপমান বিরক্তির সুরে তাকে টেনে দাঁড় করায়। ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল কেটে মুহূর্তেই রুধিরাক্ত হয়ে গেল কথার। রূপমান খানিক গর্জে ওঠে, বলেছিলাম সরে দাঁড়াতে। এত বেশি চতুর কেন? এমনি তো মুখে অক্ষর উচ্চারণ হয় না। ফুঁপে উঠল ষোড়শী কন্যা। রূপমান তাকে বিছানায় বসিয়ে একটা ছোট বাক্স নিয়ে এলো। নীলাভও কিসব তরলের ন্যায় উদ্দায়ী পদার্থ তুলতে নিয়ে কথার আঙ্গুল পরিষ্কার করতে লাগলো সে। চাপা স্বরে কুকিয়ে উঠে বিছানার চাদর খামচে ধরলো মেয়েটা। অধৈর্যগল কামড়ে ধরিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করলো, তবে যন্ত্রণা বাড়ল অধিক হারে। রূপমান দক্ষ হাতে কথার আঙ্গুলের কাটা জায়গায় ওষুধ দেয়। ষোড়শীর কণ্ঠ শুনে সে, আমি ঠিক আছি রূপবাবু। রক্তিম দৃষ্টিতে তাকালো রূপমান কথার দিকে। মেয়েটা তা দেখে পুনরায় মস্তক ঝুঁকায়। দন্তে দন্ত ঘষে জ্বালাপোড়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। বেশ খানিক পরে রূপমান সরে আসে। কথার 2 আঙ্গুলে ব্যান্ডেজ করে দিয়েছে সে। কঠিন বদনে চলে গেল বাহিরে। ঝাড়ু আর বেলচা নিয়ে এসে সব কাজ পরিষ্কার করলো। অতঃপর জায়গাটা ভালোভাবে মুছে দিল। ষোড়শী কন্যা বসে রইল চুপটি মেরে। সে যে কক্ষ ত্যাগ করবে তারও সাহস সঞ্চার করতে পারল না যেন মেয়েটা। রূপমান বাথরুম থেকে বের হতে দেখলো নবনীতা রুমে ঢুকছে।
আকস্মিক বোনের হাতের এহেন অবস্থা দেখে দ্রুত কাছে এসে শুধালো সে। কিরে, কি হয়েছে হাতে? রূপমান তার বৌমনির পাশে এসে দাঁড়ালো। আঘাত স্বরে বলে সে। আমার হাত লেগে মগটা ভেঙে গেল বৌমনি। নবনীতা বোনকে মাথায় তুলে না, বকলো মুহূর্তে। কবে কাজ শিখবি তুই? বলেছিলাম না শুধু রূপমানকে কফিটা দিয়ে আয়, তাতেও তোর কত শত বাহানা। এখানে এসে কাজ বাড়িয়ে বসলি। ওকে বকছো কেন বৌমনি? আসলে আমার কারণেই দুর্ঘটনা ঘটেছে, বাদ দাও, কয়েকদিনে সেরে যাবে। নবনীতা বিরক্তি প্রকাশ করে। ষোড়শী কন্যার অভিমান হয় ঘরে থাকা দুই ব্যক্তির উপরে। মানুষটা এতক্ষণ রক্তচক্ষু নিয়ে তাকে গিলে খাচ্ছিল, এখন তার বোনের সামনে কত সুন্দর কথা বলছে, আর তার বোনও দেবরের সম্মুখে বকছে। কথা মাথা তুলে না, নীরবে কেঁদে ভাসায়। নবনীতা রূপমানকে বলে। কোথায় কাজ? আমি পরিষ্কার করে দিচ্ছি ভাই। পরিষ্কার করেছি আমি বৌমনি, তুমি ব্রেকফাস্ট দাও, আমি শাওয়ার নিয়ে আসছি, অফিসে যাব। নবনীতা বোনের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে বেরিয়ে গেল। ষোড়শী কন্যা উঠে দাঁড়ালো, রইল না এক মুহূর্ত, সেও রুমের বাহিরে পা দিল। রূপমান তপ্ত শ্বাস ছেড়ে তোয়ালে হাতে নেয়, মনে মনে ভাবে সে দোষটা আসলে তারই। অসচেতনতায় কথার হাতখানা চেপে না ধরলে মেয়েটা আঘাত পেত না। বলশালী পুরুষ নিজের পরনের শুভ্র সেন্ডুগেঞ্জি খুলে নিজেকে উদাম করলো। মুহূর্তে পেছন হতে শুনতে পেল সেই ষোড়শীর মিহি কণ্ঠ। আপনার মগ ভেঙে ফেলার জন্য দুঃখিত। রূপমান আচমকিতে পেছনে ফিরে আর মেয়েকে দেখল না। সে পেছন ফেরার আগেই ষোড়শী কন্যা চলে গেছে। রূপমান অধর কামড়ে কিছু একটা ভাবে খানিক, অতঃপর শাওয়ারে গেল। মায়া শিকদারের রুমে পা টিপে টিপে প্রবেশ করে চারু আর কথা। চারুই নিয়ে এসেছে কথাকে। নাতি বইয়ের বোনের সহিত সাক্ষাতের জন্য উতলা হয়ে উঠেছেন বৃদ্ধা। চারু মায়া শিকদারের পাশে বসে চোখ বুজে থাকা বৃদ্ধাকে নিম্নস্বরে ডাকে। দিম্মা, দেখো কে এসেছে। অত্যল্পক্ষণের মাঝে মায়া শিকদার চোখ মেলে তাকালেন চারুর পানে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। কথাকে চারু তার পাশে এনে বলল, এই যে পিচ্ছিটা, কি মিষ্টি না দিম্মা। মায়া শিকদার ঠাউর করেন। পর মুহূর্তেই মুচকি হাসলেন তিনি। ষোড়শীর পানে চেয়ে থেকে বললেন, বসো দিদি ভাই। কথার সন্তর্পণে বিছানায় বসে, কিছু বলে না। চারু মায়া শিকদারের উদ্দেশ্যে বলল, বড্ড চুপচাপ মেয়েটা, কথা তো কথাই বলে না। মায়া শিকদার মিহি হাসেন। কথাকে শুধালেন তিনি, ভালো আছো দিদি ভাই? আপনি ভালো আছেন দিম্মা? বুড়ো মানুষের আবার কিসের ভালো আর খারাপ দিদি ভাই? চারু মিটমিটিয়ে হাসে রসিকতা করে বলে, শিকদার বাড়ির কর্তি আবার ভালো থাকে না, পতিদেবের দেওয়া ভালোবাসা যে সঞ্চয় করে রেখেছে। কথা ম্লান হাসে। শয্যাশায়ী মায়া শিকদারও হাসলেন। খুব বেড়েছিস চারু। চারু হাসে মন খুলে। ষোড়শী কন্যা চেয়ে রয়। কত সুন্দর একটা পরিবার তার বোন পেয়েছে। তার বাবার বাছায় পছন্দ বৃথা যায়নি মোটেই। মায়া শিকদার ষোড়শীর পানে চেয়ে কাপা কাপা হাতে তার চিবুক ছুঁয়ে দিলেন। অতঃপর চেয়ে রইলেন খানিকক্ষণ। চারুকে ধীর গতিতে বললেন, বউকে বলবি তো আমার ঘরে আসতে। চারু মাথা দুলায়। কথাকে বলে, চলো বোন, ছাদে যাব, জলপাইয়ের আচার আছে, খাবো দুজনে, চলো চলো। চারুর এমন উৎসাহিত কণ্ঠে ষোড়শী কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং নির্বোধের মতো জবাবে বলল, আমি জলপাই খাই না চারুদি। ষোড়শীর এহেন ব্যবহারে চারু হতাশ হয়ে কপালে হাত রাখল। মায়া শিকদার হাসলেন। কথা মৌন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার ভাষ্যমতে সে সত্য কথা বলে দিয়েছে, আর কি। চারু তবু তাকে নিয়ে চলে গেল ছাদে। সেথায় বসে ষোড়শী চারুর সহিত বহু কিছু নিয়ে আলোচনা করে, গাছে জল দেয়। চারু গাছের ফুল তুলে কথার কানে গুজে দেয়। এতে মেয়েটা মিহি স্বরে হাসে। চারু দেখে তা। ষোড়শী কন্যার হাসি যেন তার কাছে দুর্লভ বস্তু। সে বলে, হাসো না কেন গো তুমি, কত মিষ্টি দেখায় তোমাকে হাসলে। ষোড়শী কিছু বলে না। কে বা বলবে এমন প্রশ্নের প্রত্যুত্তরে। নিশি রাতে জল পিপাসায় উত্তিষ্ট হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো কথা। পাশে তার আজ নবনীতা নেই। দুদিন ধরে ষোড়শী কন্যা একলা শুকতে যায়। নবনীতা চেয়েছিল আরো কটা দিন থাকুক সে বোনের সহিত, তথাপি নাকচ করে কথা। তার বোন তো বিবাহিত, তাছাড়াও নিজের একলা থাকার অভ্যাস গড়ে তোলা অত্যাবশ্যকীয়।
সব সময় তার সাথে তার বোন তো থাকবে না, তাকে তো একাকী চলতে হবে। গলায় উনা ঝুলিয়ে কথা সন্তর্পণে কক্ষ ত্যাগ করে। ধীর চলন ঘটায় পায়ের। আলিশান শিকদার বাড়ির সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, তবু লিভিং রুমে জ্বলতে থাকা একটা ছোট্ট নীল রঙা বাতির ঝাপসা আলোয় হাতড়ে হাতড়ে ষোড়শীকন্যা রান্নাঘর অব্দি পৌঁছালো। একটা গ্লাস নিয়ে ফিল্টার থেকে জল নিয়ে জলে পূর্ণ করলো সেই গ্লাস, অতঃপর ঢকঢক করে গিলে খেলো। বক্ষ উদরে শীতল অনুভব করে আরও এক গ্লাস পানি পান করলো মেয়েটা। পিপাসা মিটিয়ে গ্লাসটা সন্তর্পণে ধুয়ে রেখে রান্নাঘর ত্যাগ করতে উদ্যত হতেই পেছনে দেখতে পেল সে কারো অবয়ব। কর্ণঘরে পৌঁছালো এক চেনা কণ্ঠস্বর। এত রাতে কি করছো বোন? ষোড়শী চারুকে ঠাহর করে নিদ্রাচ্ছন্ন স্বরে জবাব দিল। পিপাসা পেয়েছিল চারুদি। আর চারু একটা গ্লাস তুলে নিয়ে হাই তুলতে তুলতেই বলল, আমারও পানি পিপাসা পেয়েছে, তাই উঠে এলাম। কথা মৌনভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। চারু পানি খেয়ে পুনরায় শুধায়, খিদে পেয়েছে তোমার? অবিলম্বে নাবোধক উত্তর প্রদান করে কথা। চারু ঘুমন্ত চোখে পা বাড়ায়, বলে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো বোন, ভোর হতে দেরি আছে। আচ্ছা, চারু চলে যায়। ষোড়শী কন্যা রান্নাঘর হতে বের হতে চাইলেই পুনরায় দেখা মেলে এক পুরুষালী অবয়বের। বুঝতে পারল না মেয়েটা শিকদার বাড়ির ছোট ছেলে এমন নিশিরাতে রান্নাঘরে কি করছে। তারও পিপাসা পেয়েছে নাকি? রান্নাঘরের বাতি জ্বলে উঠল। কথা এবার স্পষ্ট দেখতে পেল রূপমানকে। রক্তিম চোখ জোড়ায় ঘুম নামের আভাস মাত্র নেই। লোকটা কি ঘুমায়নি এখনো? অন্তরিন্দ্রিয়ে প্রশ্নের উদয় হয় কথার। এত রাতে এখানে কি করছো? ঈষৎ কেঁপে ষোড়শী ভাবনাকুল হতে বেরিয়ে এলো। মাথা নত করতে যেয়েও করল না মেয়েটা। রূপমান তা লক্ষ্য করে। কথা জবাব দেয় মিহিস্বরে। পিপাসা পেয়েছিল। মৌনতা অবলম্বন করে রূপমান চুলোর দিকে এগিয়ে যায়। একটা প্যানে পানি ভরে চুলোয় তুলে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিল। ছোট্ট কাচের বয়াম হতে বাদামি বর্ণের কোনো পাউডার মেশালো তাতে। ষোড়শী কন্যা বুঝলো এই পুরুষ এমন নিশিরাতে কফি পান করবে। রূপমান ঘুরে দাঁড়ায়, বুকে হাত গুজে ভারী গলায় শুধায় সে। ব্যথা সেরেছে? রূপমান এগিয়ে আসে। মনের শঙ্কা নিয়ে 2 কদম পিছিয়ে গেল মেয়েটা। ষোড়শীর ডান হাত নিজের হাতে তুলে ধরে রূপমান। তীক্ষ্ণ চোখে কথার আঙ্গুলে ক্ষত পর্যবেক্ষণ করে। শুকিয়ে গেছে, তবে ক্ষত চিহ্ন আছে এখনো। কথা নত মস্তকে এদিক সেদিক নজর দেয়। বক্ষের মথিখানি কেমন যেন করছে তার। তীব্র নিকোটিনের ঘ্রাণ আসতেই মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে জর্দা মেশানো রস স্বরে শুধায়, রূপবাবু, আপনি সিগারেট খান? রূপমান দন্ত সহায়তায় নিজ অধরে আঘাত করে, তবু সরে আসে না সে। জিভ দিয়ে অধর ভিজিয়ে জবাবে বলে, হ্যাঁ। রূপমান সরে আসে, তার কফি তৈরি করে। কথা নিশ্চুপ। লোকটা নিকোটিনের ধোঁয়ায় অভ্যস্ত, তা তো বাহির থেকে বোঝা যায় না। ষোড়শী কন্যা ভাবে না আর। সম্পর্কের আন্তরিকতা থেকে মিহি স্বরে বলে, যাই আমি, শুভরাত্রি। রূপমানের জবাবের অপেক্ষা করল না মেয়েটা। এবারও হন হন করে হেঁটে চলে গেল। নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। অতঃপর সন্তর্পণে দরজা লাগালো। রূপমান কফির মগে চুমুক দেয়। চোখে ভাসে তার ষোড়শীর শ্যামবদন, ঘুমন্ত নিভু নিভু চোখজোড়া, এলোমেলো খোপা। কপাল হতে বদনের পাশে পড়ে থাকা চুল। ছোটখাটো একটা মায়াশিলা চেহারা। পুরুষের হৃদয়ের স্পন্দন যেন খানিক বাড়ল। রূপমান আশ্চর্যান্বিত হয়। এহেন অনুভূতি হয়েছে বার কয়েক। এই ষোড়শীর কারণেই অনুভূত হয়েছে তা। বিশাখা শিকদার বসে হাসছেন মায়া শিকদারের পাশে। মায়া শিকদার যেন বিশাখা শিকদারের অন্তরিন্দ্রিয়ে লুকায়িত বাসনা প্রকাশ করলেন। বড় ছেলের বউ যবে আনলো তবে থেকেই তো ছোট্ট মেয়েটাকে মনে ধরেছে তার। তবু নিজের মাঝে চেপে রেখেছিলেন তিনি, সঠিক সময়ের অপেক্ষায়। মেয়েটা বড় ছোট। মায়া শিকদার ছেলের বউয়ের পানে চেয়ে বললেন, আমাদের বাসনা তাদের উপর চাপিয়ে দিলে তো আর হবে না মা। নজর রেখো, যদি বোঝো যে প্রীতি হয়েছে, প্রণয় সম্ভব, তবেই মতামত জানাবে আমার ছেলেকে নাতিকে। বিশাখা শিকদার হর্ষিত চিত্তে হাসলেন পুনরায়। শাশুড়ির উদ্দেশ্যে বললেন, আপনার একরোখা নাতিকে চেনেন না মা? সে যদি কখনো ভেবে থাকে তার বিষয়ে, তবে সে সম্পর্ককে পরিপূর্ণ রূপ দিয়েই ছাড়বে। বড্ড জেদি ছেলে হয়েছে। মায়ের শিকদার যেন স্বস্তি পেলেন। মন গহিনে চাইলেন যেন তার পুত্রবধূর বচন সত্য প্রমাণিত হয়। ছোট্ট মৌনভঙ্গির কিশোরীকে বড্ড পছন্দ হয়েছে তার।
বিশাখা শিকদার উঠে দাঁড়ায়। দুপুরের রান্নায় নবনীতাকে সাহায্য করতে হবে। চারু সুস্থ এখন, মেয়েটা নিস্তেজ হলে কাজের ব্যাঘাত ঘটে তা তো বটেই, মনেরও অসুখ হয় যেন তাদের। শাশুড়ির আজ্ঞা নিয়ে রান্নাঘরের দিকে এগোলেন তিনি। যাওয়ার পথে দেখলেন চারু সোফায় বসে কথাকে বই থেকে কি যেন বুঝিয়ে দিচ্ছে। বিশাখা শিকদার সেদিকেই গেলেন। রসিকতার স্বরে শুধালেন তিনি, কি হচ্ছে এখানে? চারু ও কথা দুজনেই মাথা তুলে তাকালো। চারু হাস্যোজ্জ্বল বদনে জবাব দিল, গল্প নিয়ে আলোচনা করছি মামিমা। ষোড়শী কন্যা মুচকি হাসল। বিশাখা শিকদার সেদিকে চেয়ে যেন প্রশান্তি অনুভব করলেন। শেষমেশ মেয়েটাকে হাসি খুশি দেখা যাচ্ছে। তিনি সরে গেলেন, চলে গেলেন রান্নাঘরে। নবনীতা রান্নায় ব্যস্ত। শাশুড়ির উপস্থিতি টের পেয়ে সে ঘুরে তাকায়, বলে, মা, বিকেলের দিকে একবার বাবার অফিসে যেতে হবে, কথাকেও নিয়ে যাব। বিশাখা শিকদার সম্মতি জানিয়ে বললেন, যেও মা, বাধা কিসের? নবনীতা মলিন হাসে। শাশুড়ি বউ মিলে হাতে হাতে কাজ করে। পরবর্তীতে চারু এসে সাহায্য করে তাদের। দুপুর গড়িয়ে বিকেল হলো। রূপায়ণ বাড়িতে এসেছে ইতিমধ্যেই। নবনীতা শ্যামকে তাড়াতাড়ি আসতে বলেছে আজ। রনক শিকদার ও রূপমান এখনো অফিসে। বিশাখা শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে নবনীতা বোনকে নিয়ে রূপায়ণের সহিত গেল তার বাবার অফিসে। পেনশনের বিষয়ে প্রয়োজনীয় কাজ ছিল বলে। অতঃপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে অফিস থেকে বেরিয়ে এলো তারা। রূপায়ণ শ্যালিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাকে নিয়ে পার্কে ঘুরতে যায়। শপিং মলে গিয়ে তাকে নতুন জামা কিনে দেয়। ষোড়শীর কোনো বাধা মানেনি রূপায়ণ। নবনীতাও বাধা দেয় না। সে সুখী বোধ করে। অন্তত আর 5টা ক্ষুদ্র মন মানসিকতার পরিবারের মতো এই শিকদার পরিবার নয়। মনের দিক দিয়ে উচ্চ শিক্ষিত তারা। তার বোনকে আপন ভেবে আগলে যখন নিয়েছে তখন থাকুক না। ছোট্ট বোনটাও না হয় একটা পরিবার পেল। স্রোতের গতিতে সময় পেরোয়। অপেক্ষা নামক শব্দ তো সময়ের শব্দ ভাণ্ডারে নেই। সে আপন গতিতেই চলে। আর এই সময়ের সহিত তালে তাল মিলিয়ে চলতে হয় ধরনের জীবগুলির। সময়ের কাজ অসময়ে হবে না কখনোই। যেমনটা লালন শাহ বলে গেছেন, সময় গেলে সাধন হবে না। ষোড়শী কন্যা মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি গ্রহণে নিমজ্জিত। একদিন পর পর টিউশনে যায় সে। একদম ভোরে উঠে বোনের সাথে চলে যায়। তারপর গোটা দিন নিজেকে বেঁধে রাখে বইয়ে। সময় তো তার জন্য থেমে নেই, তাই তাকেও থেমে গেলে চলবে না। মাঝে মধ্যেও খুব কষ্ট হয়। বাবাকে মনে পড়ে তার খুব। অপরঞ্চ তার বাবা তো নেই, তবে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। তার ছোট্ট মেয়েটাকে দেখছেন তিনি। সময়টা সাজের পূর্বাবস্থা। অম্ভর জুড়ে রঙিন মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। প্রভাত হতে মস্তক উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাস্কর পশ্চিম আকাশে ঝলে পড়তে ব্যস্ত। বিহঙ্গেরা পনিরের উদ্দেশ্যে টানা মেলে উড়ে যাচ্ছে দলে দলে কিংবা একাকী। শিকদার বাড়ির কর্তা রনক শিকদার তার 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অফিস হতে জলদি জলদি। আসার পথে কিনে এনেছেন মিষ্টি, দই, সন্দেশ সহ বাহানি মিষ্টান্ন। বিশাখা শিকদার নিজ হাতে পাড়া পড়শির মাঝে সেই মিষ্টান্ন বিলি করেছেন। প্রথমবারের মতো শিকদার বাড়িতে নতুন সদস্যের আগমনী বার্তা পেয়েছে সকলে। শিকদার বাড়ি যেন খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছে। বেশ কয়েক সপ্তাহ যাবৎ নিজের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেও নিশ্চুপ ছিল নবনীতা। দুপুরের খাবার পাতে বমির আভাস পেলে মেয়েটা খাবার ছেড়ে দিয়ে বাথরুমে চলে যায়। চারু কথা দুজনের শঙ্কিত হয়ে ছুটে গেল তার সহিত। বিশাখা শিকদার ক্ষণিক চিন্তাগ্রস্ত হলেও পরবর্তীতে জোরপূর্বক পুত্রবধূকে নিয়ে তিনি হাসপাতালে চলে গেলেন। তার অন্তর অন্য কিছু গাইছিল। অতঃপর পরীক্ষামূলকভাবে ডাক্তার রিপোর্ট দিয়ে অভিনন্দন জানান তাদের। সেই থেকে বাড়িতে এসে বিশাখা শিকদার খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তার আত্মন্দ্রিয়ের ভাবনা সত্য। চারু ও কথা দুজনে নবনীতার কাছেই বসে আছে। তারা এখন থেকে যেন পরিকল্পনা করছে আগামী 9 মাস পরে যে ক্ষুদ্র মানুষটা আসবে এই বাড়িতে তার যত্ন কিভাবে নেবে তারা। এই সময়টাতে কিভাবে নবনীতার যত্ন নেওয়া প্রয়োজন। নবনীতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। ওষ্ঠপুটে তার মৃদু হাসির রেখা। সহসা যেন তার সামনে মেয়ে দুটো অধিক দায়িত্বশীল হয়ে উঠল তাকে ও তার ভ্রূণটাকে নিয়ে। কক্ষে আচানক প্রবেশ ঘটে রূপায়ণের। আচমকা নবনীতার নেত্রদয় ভরে উঠে নোনা জলে। চারু বিচক্ষণ মেয়ে, বুঝে সে দম্পতির এমন খুশির ক্ষণে একান্ত সময় প্রয়োজন। ষোড়শী কন্যাকে ইশারা করে জানান দিল সে তাদের রুমে থাকা অনুচিত। তাই মেয়ে দুটো সন্তর্পণে বেরিয়ে যায়। রূপায়ণ নিশ্চুপ ভঙ্গিতে পায়ের মোজা
পরনের ব্লেজার শার্ট খুলে রেখে নিজেকে অনাবৃত করে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। খানিক সময়ের ব্যবধানে সে বেরিয়ে আসে। কোমরে পেঁচানো তোয়ালে নিয়ে দরজা লাগালো সে। নবনীতা চেয়ে রয়, স্বামীর এমন আচরণ কেন সহসা? বিবাহের 1 বছর পরে খুশির বার্তা পেয়ে কি তার স্বামী খুশি নয়? অজানা ভীতিতে ভাবনায় মজলো নবনীতা। রূপায়ণ এর মধ্যেও নিজেকে এই পোশাকে আবৃত করলো। ভেজা তোয়ালিটা বিছানায় ছুঁড়ে দিল সে। আপন অনুগ্রহ বক্ষে সহসা ভার অনুভব করতেই ভাবনার ছেদ ঘটে নবনীতার। শিকদার বাড়ির বড় ছেলে রূপায়ণ শিকদার তার অর্ধাঙ্গিনীর সহিত মিশে যেতে চাইল যেন। ভাবাবেগে আকুল পুরুষ কাঁপছে ক্ষণে ক্ষণে। নবনীতা অর্ধাঙ্গের বদন সম্মুখে আনে। রূপায়ণের অশ্রুসিক্ত রক্তিম নয়ন দৃষ্টিগোচর হতেই মেয়েটা যা বোঝার বুঝল। অথর যুগল ফুলিয়ে ফুপিয়ে উঠল মেয়েটা। রূপায়ণ বেশ সময় নিয়ে গাঢ় স্পর্শ দেয় নবনীতার ললাটে। মেয়েটার কর্ণকুহরে বলে সে, অফিসে মনটা টিকছিল না মোটেই, যেন নিজেকে এত চঞ্চল এত খুশি কখনো লাগেনি নব। পাগল পাগল লাগছিল যেন। নবনীতা স্বামীর গ্রীবাদেশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। রূপায়ণের পানিতে সিক্ত চুলের পানিতে ভিজে একাকার হচ্ছে নবনীতার আবৃত গাত্র। তবু তারা সরে না একে অপরের সংস্পর্শ হতে। রূপায়ণ ছোট ছোট স্নেহের পরশ আঁকে তার অর্ধাঙ্গিনীর বদন জুড়ে, অতঃপর গ্রীবাদেশে আদর ছড়ায়। নিজের অজান্তেই নবনীতার নখের দ্বারা প্রহার করে রূপায়ণের গ্রীবা। রূপায়ণ বুলি তুলে, আগামী কষ্টার্জিত 10 মাসের অগ্রিম ধন্যবাদ জায়া। ধন্যবাদ আমাকে বাবা হবার মতো এত পুলকিত অনুভূতির সহিত পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ডাইনিং রুমে বসে চারু আর কথা বিশাখা শিকদারের সহিত নাস্তা পরিবেশন করছে। সায়াহ্ন আহারের ক্ষেত্রেও আজ বিশাল আয়োজন করেছেন তিনি। আহ্লাদে আধখানা হয়ে উঠেছে সহসা ওনার মন। পরোটা, চিকেন রোস্ট, নুডলস, সালাদ, সাথে যুক্ত করেছেন রসমলাই, মিষ্টি দই। ষোড়শী কন্যা ক্ষণে ক্ষণে নজর বোলায় তার বোনের শাশুড়ির পানে। কত উল্লাসিত লাগছে মানুষটাকে। রান্নাঘরের প্রত্যেকটা কাজ করার ফাঁকে ফাঁকে অজস্রবার তার ওষ্ঠপুটে উচ্চারিত হয়েছে কেবল এক বাক্য, তার ছেলে বউয়ের কোল জোরে আসবে এক ফলে শীতাংশ, শিকদার বাড়ির নব সদস্য। ও মামিমা, তোমাকে তো একদম কিশোরী লাগছে গো। এমন আনন্দ তোমার মাঝে আগে কখনো তো দেখিনি। চারুর কথনে মন প্রাণ খুলে ঘর কাঁপিয়ে হাসলেন বিশাখা শিকদার। ষোড়শী কন্যাও হাসল সহসা খিলখিলিয়ে। বিশাখা শিকদার বললেন, আনন্দ হবে না মা? আমার নাতি নাতনি আসবে বলে কথা, তাকে আমি এই হাতে নেব, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবো, স্নান করিয়ে দেব, ওর জন্য আমি ছোট ছোট কাপড় সেলাই করব। এ যে অতি সুখের অনুভূতি রে মা। চারু হাসে। কথার স্মরণে আসে তার বাবা। তার বাবাও এমন সুখের সংবাদে আত্মহারা হয়ে পড়তেন নিশ্চয়ই। আড়ালে এক ঘন দীর্ঘশ্বাস উন্মুক্ত হয় ষোড়শীর ওষ্ঠপুটের মধ্য দিয়ে। বিশাখা শিকদার হাসি মুখে চিত্তে নিজ কক্ষে গেলেন স্বামীকে ডাকতে। রনক শিকদারের নিজেও ব্যস্ত আত্মীয় স্বজনদের ফোনে সুসংবাদ জানাতে। রূপমান ডাইনিং রুমের হাসির কোলাহলে নিচে নেমে আসছিল। তথাপি সে সম্মুখীন হয় এক অদ্ভুত ঘটনার। আশ্চর্যান্বিত হয় সে। ষোড়শী কন্যার এমন ধারা হাস্যোজ্জ্বল বদনখানি পূর্বে তার নজরে আসেনি। চারুর সহিত কথা বলতে বলতেই খিলখিলিয়ে হাসছে মেয়েটা। আপন হৃদয় সাগরে নিম্নচাপের সৃষ্টি পুনরায় অনুভব করল রূপমান। সম্ভুক গতিতে নেমে এসে সোফায় বসল সে। অথচ তার নেত্রজোড়া শশব্যস্ত হয়ে বারংবার ছুটে যায় ষোড়শীর পানে। হৃদয় গগনে মেঘপুঞ্জ সমূহ চঞ্চল গতিতে হয়তো ছুটছে। কথার সেদিকে খেয়াল নেই। সে চারুর সাথে খাবার সাজাতে ব্যাপৃত। নবনীতা কক্ষ থেকে বেরোয়। কেমন যেন লাজেরা তার মধ্যে অজানা জড়তা সৃষ্টি করছে। লজ্জার বলয়ে বেষ্টিত হয়ে আছে যেন মেয়েটা। তবে আশ্চর্যান্বিত হলো সে ক্ষণে। এত আয়োজন করা হয়েছে। বিশাখা শিকদার ও রনক শিকদারও ডাইনিং রুমে আসেন। সকলে খাবার টেবিলে বসলেন। বিশাখা শিকদার চারুকে দিয়ে মায়ের শিকদারের জন্য খাবার পাঠিয়ে দিলেন। রূপায়ণও চলে এলো। রূপমান ষোড়শীর পানে নজর গ্রথিত রেখে নিজের চেয়ারে বসে। কথা তা খেয়াল করে এবারে। নজর নামায় সে। আচানক মেয়েটা শান্ত সিক্ত খেচরের ন্যায় মস্তক ঝুঁকে বসে আছে। চারু এলে সকলে মিলে আহার গ্রহণ করলো শিকদার বাড়ির সদস্যরা। ষোড়শী কন্যা নিজের উপর কারো দৃষ্টি অনুভব করছে প্রতিনিয়ত। সন্দেহের বশভাবাপন্ন হয়ে সে নজর তুলে আড়ালে তাকালো সন্দেহভাজন ব্যক্তির দিকে। আর মেয়েটার সন্দিহান হৃদয়কে কাঁপানোর জন্য ওই সন্দেহভাজন ব্যক্তি যেন তার দিকেই তাকিয়েছিল আপন মনোরথে। চটপটে ভঙ্গিতে নজর নামায় ষোড়শী।
সহসা মৌনভঙ্গিতে মুচকি হাসে। সন্দেহভাজন ব্যক্তি রূপমান শিকদার ব্যতীত অন্য কেউই নয়। পুরুষের হৃদস্পন্দন ঢাকের তালে বাজে যেন, হর্ষিত হয় চিত্ত। খাদ্যনালীতে আটকে যায় কঠিন তরলের মিশ্রণ, গলাধঃক্ষরণ করতে সময় লাগে তার। এ কেমন অদ্ভুত অনুভূতি। অতঃপর সে রজনী অতিক্রান্ত হয় নির্ঘুম। শিকদার বাড়ির ছোট ছেলের নেত্র জুড়ে নিদ্রা ধরা দেয় না। নেত্রপত্র জোড়া বন্ধ হতেই ভাসমান হয় সেই ষোড়শীর লুকায়িত নজর, মুচকি হাসি মাখা মুখশ্রী। হৃদসায়রে বারংবার উচ্চারিত ঢেউ ওঠে। ছোট্ট এক কিশোরী তার হৃদয়ে আচম্বিতে এভাবে নাড়া দেবে তার রূপমান শিকদার কল্পনার রাজ্যের অন্তর্গত ছিল না কখনোই। আপন মাঝে চঞ্চলতার আভাস পায় সে। উতলা চিত্ত তার ক্ষণে ক্ষণে চাইছে মেয়েটা তার সম্মুখ পানে আসুক, আরেকবার সেই হাস্যোজ্জ্বল আনন উপস্থাপিত হোক এই উতলা পুরুষের সম্মুখে। শীতল হোক বক্ষস্থলে হৃৎখণ্ড। আগুনের আগমন সবে, বৃক্ষে বৃক্ষে নবপত্রের ঘেঁষাঘেঁষি, সবুজের সমারোহে পুনর্জীবিত হচ্ছে যেন মাঘের পত্রবিহীন প্রকৃতি। বাহারি রঙা পুষ্পস্তবকে পূর্ণ গাছগাছালি, পরাগায়নের নিমিত্তে উড়ে বেড়ায় কত ভ্রমর শতপদী পতঙ্গ ও প্রজাপতি। কি শোভাময় দৃশ্যতা। আদর সুদূর হতে স্রোতের ন্যায় ভেসে আসে সুমিষ্ট কুহতান। সঙ্গোপনে একের পর এক ডাক ভাসিয়ে দেয় সে কৃষ্ণ ধূসর কুকিল, কখনো বা নীলাভর সবুজ খয়ারি। আচম্বিতে নজরে এলেও ফুরুত করে পলাতক হয় সে। তথার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কেবল, 11তম দিন পেরিয়ে দ্বাদশী। পরীক্ষার এই কটা দিন ষোড়শীকে কক্ষের বাহিরে আনাগোনা করতে দেখা যায়নি মোটেই। তথাচ এখন চারুর সহিত ছাদে বাগানে বেড়াতে যায়। বোনের কত যত্ন আত্মীয় সে করে। ছোট বোন হয়ে যেন যত্নের কোনো কমতি রাখতে চায় না মেয়েটা। নবনীতা তার ছোট্ট বোনের কার্যে হাসে কখনো সখনো, অথচ ভাবনা ছিল ষোড়শীকে আগলে রাখবে নবনীতা। বিশাখা শিকদারের নিকটে বসে শান্ত ভঙ্গিতে ছোট্ট ছোট্ট জামা কাপড় সেলাই করা দেখে সে বেশ মনোযোগের সহিত। আবার নিশি রাতে বাবাকে মনে পড়লে একাকী ছাদে গিয়ে দাঁড়ায়। নভাবকের পানে চেয়ে সে বৃহৎ ভারী দীর্ঘশ্বাস তার নাসারন্ধ্র দিয়ে উন্মুক্ত হয়। তা হলো বাবাকে পাশে না পাওয়ার বেদনা। কাতর হয়ে রোদনে ভেঙে পড়ে মেয়েটা। অসহনীয় যন্ত্রণা তার। মায়ের ভালোবাসা স্নেহ তো জন্মকালে খুইয়েছে, তথাপি তার বাবাই ছিল সবচেয়ে নিকটস্থ সখা। তাকেও তো ক্ষণকালের ব্যক্তিতে ছিঁড়ে নিল সৃষ্টিকর্তা। কেন? ষোড়শী কন্যা গগনে তুখুর নজর রেখে সৃষ্টিকর্তার নিকট প্রশ্ন ছুড়ে। উত্তর কি মেলে? না। সৃষ্টিকর্তার জবাব ধীর, কখনো লুকায়িত কখনো প্রকাশ্য। তা খুঁজে বের করতে হয়। ষোড়শী কন্যাকে বসিয়ে ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে চারু। কত করে নিষেধ করলো মেয়েটা, তবু চারু কথা শুনে না। আজ তার সাজ জেগেছে, ছোট্ট মেয়েটাকে সাজাবে খুব করে। সবসময় এমন বিলাস বর্জিত অনাড়ম্বর হয়ে ঘুরে বেড়ালে চলে? মাঝে মাঝে সাজগোজ করে অন্দরমহলে রঙিন মেঘের ফেলায় ভাসাতে হয়। দেখি উঠে দাঁড়াও তো বোন, শাড়িটা পরিয়ে দেই। শিশুসুলভ রোনাজারি ছাড়ল ষোড়শী কন্যা। অথর্জোড়া গোল গোল করে মিনতিপূর্ণ প্যালব স্বরে বলে উঠল, আমি শাড়ি পরবো না গো চারুদি। দেখো সন্ধ্যা হয়ে এসেছে, এক্ষুনি আঙ্কেলরা ফিরবে। কি বলবে সব দেখলে? উফ, কিছুই বলবে না মামু তোমাকে। আমিও কতবার এমন শাড়ি পরে ধীরে করে ঘুরে বেরিয়েছি। ষোড়শী কন্যা পারে না চারুর পদতলে পড়ে থাকে, তথাপি চারু তার অভিস্পা পুননে স্থির। ষোড়শীর কোনো কথা শুনতে সে রাজি নয়। অগত্যা কথা বাথরুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে এলো। চারু তার আলমারি থেকে নিয়ে এলো এক সুন্দর কলাপাতা রঙের বাটিক সিল্ক, যা বিশাখা শিকদারের শাড়ি। এমন সময় রুমে প্রবেশ করলেন বিশাখা শিকদার। অনতি বিলম্বে অপরদিকে ফিরে গেল ষোড়শী। অর্ধাবৃত দেহ ঢাকলো দুই হাতে। বিশাখা শিকদার মৃদু হেসে শুধায়, কি করছিস দুটোই মিলে? চারু পেছন ফিরে মুখে হাত দিয়ে মিটমিটে হেসে দিল। ষোড়শী কন্যার লাজে মরি মরি দশা। কেমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়লো মেয়েটা। চারু হাসতে হাসতে বলে, মেয়েটাকে একটু সাজিয়ে দিচ্ছি মামিমা, কিন্তু দেখো এই মেয়ে চঞ্চল চোরের মতো একবার এটা বলে একবার ওটা বলে। এখন দেখো তোমাকে দেখেই লজ্জা পেয়ে গেল। বিশাখা শিকদার অধর এলিয়ে হাসেন। ষোড়শী কন্যার নিকটে গেলে মেয়েটা নিজেকে আর গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। মস্তক তার নত বরাবরের মতোই। বিশাখা শিকদার মেয়ের চিবু কুচিয়ে এক নজর দেখেন তার বদনখানি। ঘন বাঁকানো লম্বা চুল বেনিতে আবদ্ধ, দুই নয়নে কৃষ্ণ কাজলের মোটা রেখা।
কপালে কালো একটা ক্ষুদ্র টিপ, অধৈর্যকর লালচে খয়েরি রঙে রাঙা, শ্যাম বদনে কি মায়াবী লাগছে। বিশাখা শিকদার ষোড়শীর ডান হাতের কনিষ্ঠতায় দন্ত কাটলেন, ফু দিলেন, চাপা স্বরে বললেন, নজর যেন না লাগে মা, কত সুন্দর লাগছে মেয়েটাকে। চারু নাচতে নাচতে এগিয়ে এসে আহ্লাদিত স্বরে বলল, দেখলে তো, এই চারু কখনো মিথ্যা বলে না। মায়ের সামনে কোনো লাজ নেই বোকা মেয়ে, তবু আমি চলে যাচ্ছি, চারু তোমাকে শাড়ি পরিয়ে দিবে। বিশাখা শিকদার কক্ষ ত্যাগ করলেন। চারু ষোড়শীকে বেশ সময় দিয়ে শাড়ি পরিয়ে দিল সুন্দরভাবে। শরীরে অনাবৃত অংশ আবৃত করলো লম্বা আঁচলের ধারা। বৃহৎ আর সেই সম্মুখীন করা হলো ষোড়শী কন্যাকে। আপন অবয়ব দেখে আশ্চর্য হলো বটে কথা। চারু কথার শিরে চুমু খেলো, লঘু স্বরে বলল, কি মিষ্টি লাগছে তোমাকে বোন। আজকে এভাবে থাকবে তুমি, রাতে পরিবর্তন করে নিও। চলো ছাদে যাই, খুব বাতাস আছে এখন। ষোড়শীও সম্মতি জানালো, চলে গেল ছাদের খোলা প্রাঙ্গণে। তথাপি খানিক বাদেই নেমে এসেছে তারা। বিশাখা শিকদারের নির্দেশ, সায়াহ্নে ছাদে অবস্থান করা অনুচিত। রনক শিকদার ফিরে এসেছেন। রূপায়ণ ও রূপমান দুজনেই অফিসে। নাস্তার পর্ব শেষ করে নবনীতা টেবিল জিনিসপত্র পুনরায় গুছিয়ে রাখছে। চারু ও কথা লিভিং রুমে বসে টিভি দেখছে। সহসা শিকদার বাড়ির সদর দরজা ঠেলে ঢুকলো হৈমন্তী শিকদার ও তার এক মেয়ে অরুইমা, সাথে আছে একজন প্রৌঢ়া। চারুর নজর পড়লো সেথায়। নবনীতা আদল পরিবর্তিত হলো, তো বসে অধরে হাসি ঝোলায়। শঙ্কিত সে তার ছোট্ট বোনকে নিয়ে। মেয়েটা আজ সুসজ্জিত অবস্থায় আছে, বলতেও পারছে না মেয়েটাকে সে যেন এখানে না থাকে। হৈমন্তীর তীক্ষ্ণ নজর কথার উপর। অরিমা নাক সিটকায় অকারণে। নবনীতা ধীর পায়ে এগিয়ে আসে, কথা মাথা নিচু করে রয়। চারু বিশাখা শিকদারকে ডাকলেন। তিনি এসে প্রৌঢ়াকে বসতে বললেন, কুশলাতেই বিনিময় করলেন। ষোড়শী কন্যা উঠে চলে যেতে নিলেই শুনতে পেল হৈমন্তী শিকদারের তীক্ষ্ণাগ্র, আশ্রিতা আবার এত সকাল লাগো থাকে? বাবা, বাবা মা হারা হয়ে এত রং ঢং করতে ইচ্ছে করে কিভাবে মেয়ের? অরুইমা খিলখিলিয়ে হেসে উঠে। পদযুগল অসার হয়ে উঠল ষোড়শী কন্যার। নত মস্তকেই তো ছিল, তবু তাকে নিয়েই কেন কথা উঠবে? মুহূর্তে টপ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল কথার কোপল ছুঁয়ে। কেউ ঠাহর করতে পারল না তা। ধীর গতিতে চলে যেতে লাগলো সে রুমে। চারখানি গর্জে উঠে, তবু কণ্ঠে ভদ্রতা বজায় রেখে বলে, ওকে আমি জোরপূর্বক সাজিয়েছি মামিমা, কেন এভাবে বলছো? ও তুই চুপ থাক চারু, দুজনেই তোর অবস্থা এক, দুজনেই এতিম। শিকদার বাড়িতে চড়ে বসেছিস বিনা বেতনে, ঢের চাহিদা মেটাতে, এই জন্যই তোর দরদ উতলে পড়ে। শিকদার বাড়িতে এসব কি হয় বুঝি না আমি। চারুকে হৈমন্তী শিকদার ঝাঁঝালো স্বরে বচন উপস্থাপন করলেন। নবনীতা রান্নাঘরে চলে যায়। বিশাখা শিকদার কিছুই বলতে পারছেন না আজ। চোয়াল শক্ত করে বসে আছেন তিনি। প্রৌঢ়া মহিলা সম্পর্কে হৈমন্তী শিকদারের মা। হৈমন্তী শিকদার এসেছেন মেয়ের বিবাহ পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে। আহা, যা বলতে এসেছিলে সেটা নিয়ে আলোচনা করেনি। প্রৌঢ়ার উক্তিতে হৈমন্তী শিকদার বিশাখা শিকদারের পানি চায়। বিশাখা শিকদারের শান্ত নয়নে আগ্নেয়গিরি দেখতে পেলেন যেন তিনি। নিজেকে খানিক সংযত করলেন তাই। বাড়ির কর্তার সহিত ঝামেলা হলে মেয়ের বিবাহে নিজেদের লাভে ব্যাঘাত ঘটবে। আঁচল ছড়িয়ে মেঝেতে বসিয়ে অন্তর অফিস পায় রোদনে ব্যস্ত ষোড়শী। সে শিকদার বাড়ির আশ্রিতা হিসেবে থাকতে চায় না তো। হৈমন্তী শিকদার বচনখানা তাকে বড্ড যন্ত্রণা প্রদান করছে। হৃদয়ে কাটা বিচ্ছে ক্ষণে ক্ষণে। চারুকে বলা কথাগুলো শ্রবণ গ্রন্থিতে পৌঁছেছে তার। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ষোড়শীর দেহ। তার ভাগ্যের পরিহাস এত নির্মম লাগছে কেন তার? কত মানুষ তাদের আপন বেদনায় জর্জরিত, তাদের নিকটে নিশ্চয়ই ষোড়শীর অন্তরের ব্যথা কিছুই না। তথাচ দুঃখ আপন হয় যার যার কাছে। কেউ কারোটা বোঝার সক্ষমতা নিয়ে জন্মায় না। ভারী হৃদয়টাকে পাষাণের ন্যায় করে ফেলা যায় কিভাবে? ভাবে ষোড়শী। কোনো উপায় অবলম্বন করলে তার আর কষ্ট নামক বস্তু অনুভূত হবে না। শৈশবকাল থেকেই আত্মীয় স্বজন কেউ তো ভালো নজরে দেখেনি। অপয়া হয়েছিল সকলের কাছে। জন্মকালে মা ছেড়ে গেছে তাই। তখন বাবা ছিল, আগলে নিত শক্তপুক্ত নিরাপদ বাক্যে। এখন তো কেউ নেই, কে আগলে নেবে? কেউ না। তবে ষোড়শী পথ চলবে কিভাবে?
অতঃপর কেটে গেল অনেকখানি সময়। বেশ ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর হৈমন্তী শিকদার সকল আলোচনা শেষে তার মাকে নিয়ে চলে যায়। তাদের প্রস্থানের পরপরই চারু ও বিশাখা শিকদার এসেছিলেন কথার রুমে। অগত্যা তারা ফেরত যায়। নিশ্চয় মেয়েটা কান্নাকাটি করে ক্লান্তিতে নিদ্রাচ্ছন্ন হয়েছে। নবনীতা আসেনি বোনের সহিত সাক্ষাৎ করতে। বিষাদগ্রস্ততায় ছেয়ে গেছে মনখানি। ছোট্ট মেয়েটাকে এত দুঃখ ভার কেন দিলেন সৃষ্টিকর্তা? তার বয়সের তুলনায় দুঃখের বোঝা অতি ভারী হয়ে গেল না? সইতে পারবে মেয়েটা? খাবার টেবিলে সকলে বসে। রূপায়ণ ও রূপমান এসেছে অনেক আগেই। বিশাখা শিকদার চারুকে পুনরায় পাঠালেন ষোড়শীকন্যার রুমে। সেই সন্ধ্যার পর থেকে মেয়েটাকে আর দেখা যায়নি। রনক শিকদার তলব করলেন যে কোনো প্রকারে মেয়েটাকে খাবার খেতে নিয়ে আসা হয় যেন। তিনি সব শুনেছেন, তবু আপাতত নীরব থাকা শ্রেয় বলে মনে করছেন তিনি। বাড়ির বড় মেয়ের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তার ছোট ভাই ও ভাইয়ের বউকে ডেকে মুখোমুখি আলোচনা করবেন। রূপায়ণ বারবার মাকে বলছে যেন একমাত্র শালিকাকে তার ছোট মা তাদের অনুপস্থিতিতে আর কোনো বাজে মন্তব্য করতে না পারে। পরবর্তীতে সে ছেড়ে কথা বলবে না। তথাচ বিশাখা শিকদার আজ অসহায় ছিলেন। মায়ের সামনে মেয়েকে নিজ করতে চাননি তিনি, তাই ভদ্রতার খাতিরে নিশ্চুপ ছিলেন, যা উনার অনুচিত ছিল হয়তো। ও মামিমা, মেয়েটা তো রুমে নেই। দোতলা সব রুম দেখেছি আমি। বৌমনির রুমে, রূপমান দাদা ভাইয়ের রুমেও গিয়েছি আমি। ক্ষমা করে দিও গো, ছাদেও দেখে এলাম, কোথাও নেই কথা। চারু ফুপিয়ে উঠল। ঘড়ির ঘন্টার কাঁটা 12টা ছুঁয়েছে মাত্রই। নবনীতার রোনাজারিতে শিকদার বাড়ি সম্পূর্ণ নিমজ্জিত। তাকে সামলে নেওয়া কঠিনতর হয়ে পড়ছে যেন। রূপায়ণ বউকে এমন অবস্থায় ফেলে যাবে না কোথাও বলে পণ করেছে। রূপমান তার কয়েকজন লোককে সবকিছু জানিয়ে খবরে খবর জানানোর নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। অতঃপর সেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। চারু সদর দরজার কাছে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে মৌনভাবে অশ্রুপাত করছে। মেয়েটাকে জোরপূর্বক সাজানো কি তার অনুচিত ছিল? হৈমন্তী শিকদার নিশ্চয় অমন কোনো কথা বলতেন না মেয়েটাকে, যদি না মেয়েটা সুসজ্জিত অবস্থায় থাকতো। নাকি এ সকল কিছু ষোড়শীর ভাগ্যের লিখন? চারু আপন সত্তাকে দোষী সাব্যস্ত করে মুহূর্তে মুহূর্তে অধীর আগ্রহে বাড়ির গেট পানে চেয়ে আছে মেয়েটা। এই বুঝি বাড়ির ছোট ছেলের গাড়ি ঢুকলো ভিতরে, এই বুঝি কথা এসে বলল, আমি তো লুকোচুরি খেলছিলাম তোমাদের সাথে চারুদি। মায়ের শিকদারকে জানানো হয়নি এসবের কোনো অংশ। তিনি নিদ্রা গেছেন বহু আগে। বিশাখা শিকদার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সোফায় বসে আছেন, দৃষ্টি শূন্যে তার। মেয়েটা অদৃশ্য ছায়ার মতো কবে কোন সময় কিভাবে বাড়ি থেকে বেরোলো তা ঠাউর করতে পারেনি কেউই। রনক শিকদার এদিক সেদিক পায়চারি করছেন কেবল। চিন্তাগ্রস্ত তিনি, বদন জুড়ে দুর্ভাবনার ছাপ স্পষ্ট। কিশোরী মেয়ে, নানান কিছু আসবে মস্তিষ্কে। উদ্ভট ভাবের উদয় হওয়ার এই তো সময়। মেয়েটা খারাপ কিছু না করে বসে, মেয়েটার সাথে বেগতিক কিছু যেন না হয়। একটু শান্ত হও নব, এখনই রূপমান চলে আসবে কথাকে নিয়ে। মেয়েটা নিশ্চয় একটু মন খারাপ করে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোথাও, এখনই চলে আসবে তোমার কাছে। রোদনরত অর্ধাঙ্গিনীকে বক্ষ মাঝে আঁকড়ে ধরে রেখেছে রূপায়ণ। নবনীতা অবসাদগ্রস্ত হয়ে নেতিয়ে আছে স্বামীর বুকে। রূপায়ণের বক্ষ ভাসে মেয়েটার নোনা জলে। খান খান হয় সে বক্ষ মেয়েটার গোঙানি সুরে রাহাজারিতে, যা তার ভালো লাগছে না কিঞ্চিত পরিমাণেও। তথাচ নবনীতার মস্তিষ্কে তার ছোট বোন। এমন নিশিরাতে কোথায় গেল মেয়েটা? সকলের অগোচরে অলক। রূপায়ণের বোধ হচ্ছে তার মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে। একদিকে শালিকা নামে বোনটার চিন্তা, অপরদিকে নিজের অর্ধাঙ্গিনীর গর্ভে থাকা তার আপন ক্ষুদ্র সত্তা। নব, দয়া করে শান্ত হও। লক্ষ্মী বউ আমার, তুমি অসুস্থ হয়ে পড়লে যে চলবে না জায়া। নবনীতা বোঝে না কিছুই। তার মনস্তাত্ত্বিক অবস্থা করুণ। ছোট্ট বোনকে এক্ষুনি চাই তার। উদ্বিগ্ন চিত্ত তার চিন্তা বিষয়ে জ্বলছে দাও দাও করে। কেন এমন করলো কথা? সম্পূর্ণ শিকদার বাড়ি নীরব। প্রত্যেক সদস্যের বিভীত চিত্ত অপেক্ষায় আছে ষোড়শী কন্যার বাড়ি ফিরে আসার। ক্লান্ত কায়া বহনের পটুটা খুইয়ে রাস্তার ধারে থাকা বেঞ্চিতে বসে পড়ল কথা। রোদনের তোরে কাজল লেপটে নয়নতল গাঢ় কৃষ্ণবর্ণ ধারণ করেছে মেয়ের। শাড়ির দীর্ঘ আঁচল ছড়িয়ে দিয়েছে সে নিজ স্কন্ধে, যা নিমিত্তে উন্মুক্ত কোমর তার স্পষ্ট। উস্কো খুস্কো এলোমেলো বেনি হতে উন্মুক্ত হওয়া ছোট ছোট ক্যাশের অংশদ্বয় মারুতের প্রাবল্যে উড্ডীয়মান। ল্যাম্পপোস্টের নিয়নের আলোয় খানিক আলোকিত চারিপাশ। নিয়নের চারিদিকে উঠছে এক ঝাঁক প্রত্তিকা। যানবাহন কিংবা জনমানবের চিহ্নটুকু নেই বললেই চলে।
তবু খানিক বাদে একটা দুটো দৃষ্টিগোচর হয়। ষোড়শীকন্যা পাশ ফিরে চায়। ফুলের দোকান নজরে এলো এক বইয়ের কাজঘর। শহরে আগে কখনো একা বেরোয়নি সে। বাবার সহিত যেত যে কোনো জায়গায়। আপন শহর হলেও সকল কিছু অচেনা তার কাছে। বেশ খানিকক্ষণ অতিবাহিত হলে ষোড়শীকন্যা অনুভব করলো তার সম্মুখ পানে থেমে যাওয়া ধূসর বর্ণের গাড়ি। সহসা দৃষ্টিগোচর হলো চিরচেনা বদন। অত্যল্প ক্ষণের ব্যবধানে সে সুঠামদেহী পুরুষ মানুষটা গাড়ি থেকে নেমে ষোড়শীর অভিমুখে উপস্থিত হলো। এলোমেলো ঝাঁকড়া চুল তার, নিয়নের আলো সুস্পষ্ট তার ললাটের পাশে ফুলে ওঠা নীলাভ রাগসমূহ। চোয়াল ছুরির ন্যায় তীক্ষ্ণ ধারালো। শিকদার বাড়ির ছোট ছেলে রূপমান শিকদার। ষোড়শীকন্যার চক্ষু যুগল সুসিক্ত হলো ক্ষণে। মস্তক নত করে মেয়েটা। আচানক সে পুরুষ এগিয়ে এসে কথার আঁচলখানা নামিয়ে দিল। অনতি বিলম্বে কঠোর স্বরে গর্জে উঠল সে। কি ভেবে এমন লাশময়ী রূপের রাস্তায় নেমেছো তুমি? দেহ দেখিয়ে বেড়াচ্ছ কেন? ষোড়শীকন্যার সম্পূর্ণ গাত্র তপ্ত হয়ে উঠল মুহূর্তে। কেঁপে উঠল মেয়েটা। অশ্রুকণা গড়িয়ে পড়ল চক্ষু হতে কপুল বেয়ে চিবুক ছুঁয়ে গলদেশে। জড়সড় হয়ে মৌনতা অবলম্বন করে বসে রইল সে। ভারেক্ষী কণ্ঠস্বর পুনরায় শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করলো মেয়ের। তোমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা সদস্য মরে যাচ্ছে, আর তুমি রাতের রাস্তায় দেহ দেখাতে বেরিয়ে এসেছো। এই মেয়ে, জবাব দাও না কেন? ষোড়শীকন্যা ফুঁপিয়ে উঠল। সংবরণ করা চাপা হেঁচকে উন্মুক্ত হলো মুখগহ্বর দিয়ে। তার মস্তিষ্ক ফাঁপা। কি জবাব দেবে সে? বোধগম্য হচ্ছে না। মানুষটা এমন মন্দ বচন ছুড়ছে কেন তার দিকে, তাও বুঝে না মেয়েটা। সহসা কথার বসে থাকা বেঞ্চির হাতলে রূপমান সজোরে আঘাত করলো তার মুষ্টিবদ্ধ হাতের দ্বারা। শঙ্কিত হয়ে চোখের পাতা মিশিয়ে নিল ষোড়শী। কথার কবজি চেপে ধরে দাঁড় করানো হলো তাকে। অতঃপর বলশালী পুরুষ টেনে নিয়ে গেল তাকে গাড়ির নিকটে। ষোড়শীকন্যা ফুঁপিয়ে উঠে বলল, আমি যাব না রূপবাবু। পদতলে রুধির মস্তকে চড়ে রুধিরাক্ত হলো রূপমানের মস্তিষ্ক। তবু সে থামে না। জোরপূর্বক কথাকে গাড়িতে ঢুকে বসিয়ে দিল। মেয়েটার শাড়ির আঁচল কোলের উপর তুলে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। চলমান গাড়িতে ষোড়শীর চাপা রোধনে কর্ণপাত করতে না চাইলেও তা কর্ণকুহরে বাড়ি খাচ্ছে বারংবার। তথাপি নীরব রইল সে। অভিলাষ ডাকলো তার সহসা সবকিছু ধ্বংস করে দিতে, সকল কিছু ছাড়কার করে দেওয়ার সাজ জাগলো আচম্বিতে। আশ্রিতা হয়ে থাকতে পারবো না আমি। সজোরে ব্রেক কষলো রূপমান। ষোড়শীকন্যা অভিমুখে ঝুঁকে পড়ল জড়তার নিমিত্তে। অশ্রুসিক্ত রক্তিম নয়নে পাশ ফিরতেই গুচড়ে এলো ভারী ভারী নিঃশ্বাসের শব্দ উন্মুক্ত করা রূপমানকে। তার রোধের দৃষ্টি ষোড়শীর পানে নিক্ষেপিত হতে মেয়েটা পুনরায় মাথা নিচু করে রইল। দন্তে দন্ত ঘষে রূপমান অগাধ ধীর স্বরে বলল, আরেকটা শব্দ যদি তোমার ঠোঁট দিয়ে উচ্চারিত হয় তাহলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব তোমাকে আমি। বাট শাট ইওর মাউথ। ষোড়শীকন্যা মুখে কুলু পেতে নিল মুহূর্তে। রূপমান পুনরায় গাড়ি চালনায় ধ্যান দেয়। অতঃপর শীতল মৌন পরিবেশে বেশ ভালো কিছু সময় অতিবাহিত হওয়ার পর তারা শিকদার বাড়িতে এসে পৌঁছায়। রূপমান গাড়ি পার্ক করে রেখে কথার কবজি চেপে তাকে ভেতরে নিয়ে গেল। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠলেও সে পানে নজর দিল না রূপমান। দোর গুড়ায় দাঁড়ানো চারু ষোড়শীকন্যাকে দেখেই নিজের বক্ষালিঙ্গনে আবদ্ধ করল। কাছে মেয়েটা হু হু শব্দে। রূপমান মেয়েটাকে ছেড়ে দিয়ে গাম্ভীর্যপূর্ণ আননে হনহনিয়ে চলে গেল রুমে। রনক শিকদার মনে মনে সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে স্ত্রীকে ইশারায় বোঝালেন তিনি রুমে যাচ্ছেন। মেয়েটাকে যেন যত্ন করা হয়। বিশাখা শিকদার উঠে এলেন। কথাকে চারুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের বুকে চেপে ধরলেন। তিনিও সহসা রোদনে ভেঙে পড়লেন। ষোড়শী নীরব, অশ্রুকণা শুকিয়ে তার কপলে অবস্থান করছে অবহেলিত হয়ে। অন্তরিন্দ্রিয় চাইল বোনটাকে দেখতে। তার বোন কি তার উপর রেগে থাকবে? কেন গিয়েছিলে মা? কেন একা একা বাড়ি থেকে এমন রাতে বেরিয়ে গিয়েছো? চিন্তা হচ্ছিল না আমাদের? তোমার বোনের কি অবস্থা জানো? ষোড়শীকন্যা ফুঁপিয়ে উঠে এবার মাতৃস্নেহে আগলে নেওয়া বিশাখা শিকদারকে জড়িয়ে ধরলেন মেয়েটা। চারু গিয়ে নবনীতা আর রূপায়ণকে জানালো যে কথা ফিরে এসেছে। ছুটে এসেছে নবনীতা তার স্বামীকে ছেড়ে। বিশাখা শিকদারের নিকটে এসে পৌঁছাতে সে তার বোনকে ছাড়িয়ে সজোরে মেয়েটার কপাল জুড়ে নিজের পঞ্চাঙ্গুলের ছাপ এঁকে দিল। বিশাখা শিকদার আগলে নিলেন কথাকে পুনরায়।
কেন এসেছিস? চলে যা এখান থেকে। এতগুলো মানুষকে কষ্ট দিতে একটুকু দ্বিধা হয়নি তোর? নিজের কষ্ট কমেছে তোর? রাস্তায় নেমে দুঃখ ঘুচাতে চেয়েছিলি, ঘুমাতে পেরেছিস? ভারী হৃদয় নিয়ে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে মাটিতে বসে পড়ল নবনীতা। রাগের হেতুতে সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি। শঙ্কিত অবস্থায় মজে ছিল যে চিত্ত, একমাত্র ছোট বোনের চিন্তায় রূপায়ণ চারুকে ইশারা করে যেন কথাকে রুমে নিয়ে গিয়ে আগে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা হয়। সন্ধ্যা থেকে অভুক্ত মেয়েটার আগে কিছু আহারের প্রয়োজন। তথাচ মায়ের শিকদার ব্যতীত শিকদার বাড়ির সকলেই অভুক্ত সন্ধ্যার পর থেকেই। অম্বরে নিশি রাতের বাঁকানো শীতাংশু ধরণীকুলে তার শুভ্র জ্যাতি ছড়াতে ব্যাপৃত। অদূর হতে ভেসে আসছে নিশাচরের ডাক। শিকদার বাড়ির ছোট ছেলের নেত্র জুড়ে অগ্নিস্ফুলিঙ্গ, আংরার ন্যায় জ্বলছে তার চক্ষু যুগল। পাঞ্চিং ব্যাগে একের পর এক মুষ্টিবদ্ধ হাতের আঘাত হানছে সে গ্লাভস ছাড়াই। বেঞ্চিতে আঘাতের নিমিত্তে ডান হাতের ক্ষতের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে অবহেলিত হয়ে পুনরায় আঘাতে দগ্ধ হয়েছে। তবু সেদিক পানে ধ্যান জ্ঞান নেই রূপমানের। ক্রোধান্বিত পুরুষ ক্রোধের আগুনে জ্বলছে। যেদিন মন মস্তিষ্ক ধৈর্য ধারণ করে মনস্তাত্ত্বিক পরিকল্পনায় এক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে নিল সহসা। নিজের কক্ষ ত্যাগ করে রূপমান দ্রুত পায়ে নেমে এলো নিচে। দৃষ্টিগোচর হলো তার মা ষোড়শী কন্যাকে ভাত খাইয়ে দিতে ব্যস্ত। ষোড়শী নত মস্তকে গলাধকরণে সময় দিচ্ছে। পাশে চারু খেতে বসেছে। বিশাখা শিকদার ছেলেকে দেখলেন এক নজর, অতঃপর শুধালেন, ভাত খাবে বাবা? বিশাখা শিকদারের প্রশ্নের প্রত্যুত্তর রূপমান কোনো অক্ষর উচ্চারণ করল না। ষোড়শীর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ওই মেয়েতে নজর প্রথিত রেখে শুধালো তার মাকে, বাবা ঘুমিয়েছে মা? না, আছে দেখো রুমে। রূপমান খেয়াল করলো রান্নাঘরে নবনীতা কি যেন করছে। চারুর পানে চেয়ে রূপমান বলে উঠল, ভাইয়াকে নিচে আসতে বলো চারু। রূপমানের কঠোর কণ্ঠ কর্ণকুহরে ধ্বনিত হতেই দাঁড়িয়ে গেল চারু। ষোড়শী মুখ দর্শন দেয় না, মস্তক ঝুঁকে বসে আছে সে। বিরাট ভুল করেছে বলে মনে হচ্ছে তার। তথাচ তার কিশোরী মন যাতনা সইতে না পেরে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কি আর করার? মেয়েটা ভাতের পাত থেকে কেন উঠবে? ব্যবহার সংযত করো তোমার। বিশাখা শিকদারের কণ্ঠে কঠোরত্ব ফুটে উঠল। চারু বলল অবিলম্বে, এক্ষুনি যাচ্ছি আমি দাদা ভাই। বিশাখা শিকদারের পানে অসহায় নজরে ইশারা করলো মেয়েটা, যেন রূপমানকে কিছু না বলেন তিনি। শিকদার বাড়ির ছোট ছেলের বদনে অক্রোধের ছোঁয়া নেই। চারু বাটিতে হাত মুখ ধুয়ে দৌড়ে চলে গেল দোতলায়। রূপমানও হনহনিয়ে এগুলো বাবার রুমের দিকে। বিশাখা শিকদার চেয়ে রইলেন সেদিকে। কথা মৌন ভঙ্গিতে পুনরায় নেত্র জল ছাড়ল। নবনীতা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখল চারুর পেছন পেছন রূপায়ণ আসছে। রনক শিকদারও বেরিয়ে এলেন। লিভিং রুমের সোফায় বসলেন তিনি। নবনীতা বিশাখা শিকদার সহ সকলের প্রশ্নাতীত দৃষ্টি রূপমানের দিকে। কি কারণে আচানক শিকদার বাড়ির ছোট ছেলে সবাইকে এক প্রকার জরুরি তলব দিল? কি বলবো বলো? রনক শিকদারের ধীরস্থির গম্ভীর কণ্ঠ। বিশাখা শিকদার কথার মুখ মুছে দিয়ে স্বামীর পাশে এসে বসলেন। ষোড়শী কন্যা বোনের পানে চায় সহায়হীন নজরে, নিঃসঙ্গ বদনে। বড় বোন তার একটা শব্দ বলছে না। আমি কথাকে বিয়ে করব এই মুহূর্তে। ষোড়শী কন্যা আটকে উঠল মুহূর্তে। সেই দ্বারা সোজা হলো অনতি বিলম্বে। শ্রবণ গ্রন্থিতে ভুল বাক্যের অনুপ্রবেশ ঘটেছে কিনা তার সন্ধানের নিমিত্তে উৎসুক হয়ে উঠল মেয়েটার ভিবিক চিত্ত। কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে শিকদার বাড়ির ছোট ছেলের বলা বচন। হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া যেন থমকে গেল ষোড়শীর। চক্ষু বেয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো অজানা হেতুতে। কি ভেবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছো তুমি? রনক শিকদারের নিভৃত অপ্রশমিত কণ্ঠস্বর। বিশাখা শিকদার স্তব্ধতার দুয়ারে মানুষপটের অভিলাষ এখনো আকস্মিক ভাবে প্রাপ্তির ছোঁয়া পাবে তা কখনোই চিত্তে আসেনি তার। কিন্তু সত্যিকার অর্থে কি এমন হবে তা জানি না, তবে এই মুহূর্তে আমি কথাকে বিয়ে করব। পাগলামি করিস না ভাই, জোর করে কখনো সম্পর্ক তৈরি করা যায় না। রূপায়ণের উক্তিতে রূপমানের দৃষ্টি গ্রথিত হলো ষোড়শীর পানে। অবসাদগ্রস্ত বদন মেয়েটার নোনা জলের সিক্ত হয়ে একাকার হয়েছে। দেহের কাঁপন দৃষ্টিগোচর সুস্পষ্ট। নজর প্রতিস্থাপন করলো রূপমান তার ভাইয়ের দিকে। সরল বদনে জবাব দিল, আমি কথাকে ভালোবাসি। শিকদার বাড়িতে পিনপত নীরবতা ছেয়ে গেল।
নবনীতা বোনের পানে চেয়ে দেখে, অতঃপর তার দেবরের দিকে। ছেলেটা মিথ্যাচার করছে। নবনীতার চিত্ত গাইছে, তার বোনকে কটূক্তি অসদুক্তির হস্তক্ষেপ হতে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত? ছেলে যা বলবে তাই আমি সম্মত, আমার কোনো প্রকার আপত্তি নেই। বিশাখা শিকদার বচন ছাড়লেন তৎক্ষণাৎ। রনক শিকদারের তীক্ষ্ণ দৃষ্টি ছোট ছেলের উপর। ছেলের নজরে ভাষ্য পড়ার প্রয়াসে আছেন তিনি। রূপা নবনীতার কাছে গিয়ে তাকে বোঝালো, সে নিশ্চয়ই তার দেবরের চরিত্র সম্পর্কে অবগত। তাছাড়া বোনটা চক্ষু সম্মুখে থাকবে, যা হবে ভালোই হবে। অথচ নবনীতার শঙ্কাময় চিত্ত। পরবর্তীতে যে তার বোনকে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হবে না, তার কি কোনো যুক্তি আছে? ঠিক আছে, সম্মতি দিলাম, তবে এখন নয়। রনক শিকদারের উক্তিতে রূপমান সরাসরি বলে, এখনই বাবা, আমি ব্যবস্থা করেছি, তুমি চিন্তা করো না। বলতে না বলতে শিকদার বাড়ির বাহিরে গাড়ির হর্নের আওয়াজ অন্দরমহলে প্রবেশ করলো। নানান লোকজন রূপমান শিকদারের। অতএব ভারী ব্যাগ পেতে হয়নি পুরুষের। দুনিয়া যেখানে অর্থের দাস, তথায় এসব কোনো আহামরি ব্যাপার নয়। রূপমান চারুকের সাথে ডেকে বাইরে গিয়ে সকল প্রয়োজনীয় বস্তু সামগ্রী নিয়ে এলো। চারুকে নির্দেশ দিল যেন মেয়েটাকে সাধারণভাবে তৈরি করে দেয়। সুরুষকন্যা মৌন নিশ্চুপ। কিয়ৎ ঘন্টার ব্যবধানে তার জীবনে যে এত বড় পরিবর্তন ঘটবে, তা তো মেয়েটা নিজের দিবা স্বপ্নেও কল্পনা করেনি। রূপমানের বিছানায় বসে আনমনা সুরুষিকন্যা, পরনে লাল টুকটুকে শাড়ি, মাথায় ঘুমটা, হস্তকণ্ঠে স্বর্ণালঙ্কার। বিশাখা শিকদার নিজ হাতে সাজিয়েছেন মেয়েটাকে। অত শত নিয়ম কানুন না মেনে ঘরোয়া পদ্ধতিতে বিবাহ সম্পন্ন হয়েছে। নবনীতা শেষমেশ নিজের রাগ খুব বিসর্জন দিয়ে বোনকে বুঝিয়েছে খুব আদরের সহিত। বিশাখা শিকদার ছোট সুরসীকে পুলকিত চিত্তে গ্রহণ করেছেন। মেয়েটাকে যে তার বড্ড পছন্দ ছিল, কথা ভাবনায় মত্ত। কিছুক্ষণ আগেও সে বাড়ির বড় বউয়ের বোন হিসেবে ছিল, আবার কারো ভাষ্যমতে ছিল আশ্রিতা হিসেবে। আর মাত্র কিয়ৎ সময়ের ব্যবধানে সে বাড়ির ছোট বউ হয়ে গেল। শিকদার বাড়ির ছোট ছেলে রূপমান শিকদারের অর্ধাঙ্গিনী কথা শিকদার। বাথরুম থেকে বেরিয়ে এলো সুঠামদেহী পুরুষ। গায়ে শুভ্র সিন্ধু গেঞ্জি, কোমরে সে নীলাভ তোয়ালে। সুরসীর পানে নজর দেয় সে। শূন্যের দৃষ্টি ফেলে মেয়েটার ছোট্ট মস্তিষ্কে কি এমন চলছে তা ধরতে বেশি সময় লাগলো না বিচক্ষণ পুরুষের। অল্পক্ষণের মাঝে রূপমান পোশাক পরিধান করে নিল। বিছানার নিকটে এসে তার ভারিক্কি স্বরে বলল, চেঞ্জ করে নাও। সুরসী কন্যা কেঁপে উঠল সহসা। নজর উঁচে দেখলো মেয়েটা রূপমানের পানে, তার স্বামী। মেয়েটা চেয়ে রইল কিয়ৎক্ষণ, অতঃপর ধীর গতিতে নেমে দাঁড়ায় সে। কম্পিত হস্তে রূপমানের ডান হাত নিজের হাতে নিয়ে নিল মেয়েটা। চক্ষু যুগল অশ্রুসিক্ত হয়ে টলমল। রুদনরত মিহি কণ্ঠে শুধালো মেয়েটা, আপনি আমার ওপর রাগ করে কেন নিজেকে আঘাত করলেন রূপবাবু? নিজের হাত ছিনিয়ে নিল রূপমান। অত্যাধিক যাতনা দিল তার ষোড়শী কন্যাকে। নত মস্তকে অশ্রু বিসর্জন দিল সে। রূপমান হনহনিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। কথা অসহায় চিত্তে দাঁড়িয়ে রয়। মানুষটা সকলের সম্মুখে মিথ্যা বলে তাকে বিয়ে করে নিয়েছে, কেবল বাঁচাতে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? রূপমান ব্যালকনিতে দাঁড়িয়ে রয়। মেয়েটার কণ্ঠ তার হৃদয় কাঁপিয়ে তোলে, তাকে অস্থির বোধ করায়। চঞ্চলতার সৃষ্ট হয় পুরুষ চিত্তে। মেয়েটা তো বুঝে না, বালিকা সবে 16। কতই বা আর বুঝবে এসব শুভনীয় অনুভূতির। বেশ অনেকখানি সময় অতিবাহিত হওয়ার পরেও সুরেশিকন্যা বাথরুম থেকে বেরোলো না। রজনী গড়িয়ে ভোরের আলো ফুটবে অত্যল্পক্ষণের মাঝে, অথচ মেয়ের কোনো সার শব্দ নেই, প্রতিক্রিয়া নেই। আগত্যা রূপমান বাথরুমের দরজায় হস্তাঘাত করে। এই মেয়ে বের হও। রূপবাবু, নেত্রপত্র জোড়া মিশিয়ে নিল রূপমান। গম্ভীর স্বরে বলল, বিয়ের রাতে বিধবা হতে না চাইলে বের হও তাড়াতাড়ি। আমি তো শাড়ি পরতে পারি না, কিভাবে পরতে হবে, কিভাবে বের হব? রূপমানের ওষ্ঠপুটে বিরক্তিকর চর শব্দ উচ্চারিত হলো। চটজলদি আলমারি থেকে নিজের ঢিলেঢালা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে বলল, দরজা খোলো, যা দিচ্ছি তা পরে বের হও। ষোড়শীকন্যা রূপমানের কথায় বাধ্য মেয়ের মতো দরজা খুলে হাত বাড়িয়ে দিল। অতঃপর রূপমানের দেওয়া পোশাক পরে বেরিয়ে এলো। রূপমান বিছানায় গা এলিয়ে শুয়ে পড়েছে। এক পাশে রয়েছে তার বউয়ের স্থান, তথাপি কথা তো নড়ে না, ঠায় দাঁড়িয়ে রয়। ক্লান্তিতে চোখ জোড়া নিভু নিভু তার। তবু নিদ্রাচ্ছন্ন স্বরে শুধালো সে রূপমানকে, এক বিছানায় শুব? রূপমান নাক ফুলালো, চোয়াল শক্ত হলো তার। খানিক রুষ্ট কণ্ঠস্বরে বচন ছাড়লো সে, সিনেমায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? শাড়ি পরতে পারো না বলে
ইনিয়ে বিনিয়ে আমার হাতে শাড়ি পরার ইচ্ছা পোষণ করছো, আবার এক বিছানায় শোবে কিনা জিজ্ঞেস করছো। বিবাহিতরা এক বিছানায় শয়, সেটা জানো না? মস্তিষ্ক কি দিয়ে গড়া? তাড়াতাড়ি ঘুমাতে এসো। ষোড়শীকন্যা নতমস্তকে বিনা বাক্য বেয়ে ভীরুর পদচলনে বিছানায় এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। নতুন জীবনের প্রারম্ভ হলো তার রুদনের হাত ধরে। প্রভাত কেমন হবে তার? অবসাদে নেত্রপত্র বন্ধ হলো মেয়ের। তথাপি আচম্বিতে তন্দ্রাচ্ছন্ন ষোড়শী তার আবৃত কোমরে পুরুষালী হাতের স্পর্শ অনুভব করল। অবিদিত বিভীতে কম্পিত ষোড়শী দুই হাত মুষ্টিবদ্ধ করে আপন সত্তাতে নিমলিত করে নিল ক্ষণে। পুরুষ মানুষ তবে মন্দ অভিপ্রায়ে মিথ্যাচার করে তাকে নিজের অর্ধাঙ্গিনীর পরিচয় দিয়েছে। কিশোরীর উদ্বেগ চিত্ত মননশীল নানান ভাবনায়। নেত্রজল গড়িয়ে পড়ছে অত্যাধিক হারে কার্নিশ বেয়ে। পুরুষালী হাত সহসা তাকে ফিরিয়ে নিল। ষোড়শীর নজরে নজর গ্রথিত হলো সুঠামদেহী পুরুষের। চেয়ে রইল অপলক। তন্দ্রাচ্ছন্ন অবসাদে নেত্রজোড়া নিতে পড়ছে তার। তবু চেয়ে রয় সে। ষোড়শীর কোমর হতে হাত প্রতিস্থাপন করলো বিছানায়। রূপমান উপলব্ধি করে তার ওই অর্ধাঙ্গিনীর পরিচয়ে। কথা অধর ফুলিয়ে মিহি স্বরে কেঁদে উঠল। ত্রস্ত সে ভীষণ। রূপমান তার পুরুষালী হাতে সযত্নে ষোড়শী কন্যার অশ্রু অপসারণ করে। মেয়েটা চোখের পাতা জোড়া মিশিয়ে নিল মুহূর্তেই। সম্পূর্ণ কক্ষ তমস্যায় আচ্ছন্ন হলো আচানক। ব্যালকনিতে ছোট একটা আধারে আলোয় শুভ্র বাতি জ্বলছে কেবল। ষোড়শী কন্যার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল। অস্থির চিত্ত তার। এই বলশালী পুরুষের গাত্রতলে নিজেকে ক্ষুদ্রকায় বোধ হলো তার। নিজের কম্পিত অবকাঠামো দৈবলতার নিমিত্তে অক্ষম এই সুঠামদেহী সুদর্শনকে ঠেলে সরিয়ে দিতে। কেন এত কাঁদো কথা কলি? হাসলে তোমায় মন মনোহরা লাগে, জানো? রমণীয় তুমি বালিকা। ষোড়শী হৃদয় স্পর্শ করলো যেন কোনো অচেনা অবিদিত অনুভূতির পানি। গম্ভীর কাঠিন্যের মানুষটার স্বরে এমন লাবণ্যময় বাক্য শোভা পায়। কথা আখিপাতা মেলতে চেয়েও মেলে না। সাহস সঞ্চারের নির্ভীকতা কর্ম করতে চায় না মেয়ের। অপরঞ্চ পুরুষালী সুশ্রী নজর অনুভব করছে সে ক্ষণে ক্ষণে। মনোরয় তবু দেহের কাঁপন থামানোর প্রয়াস ঘটায় নীরবে নিভৃতে। দুনিয়ায় তোমার দাসত্ব চলবে তখনই যখন তুমি তোমার অভ্যন্তরীণ নারী শক্তির প্রয়োগ ঘটাবে। এই সুন্দর পৃথিবীর মানুষ নামক নিকৃষ্ট প্রাণীকুলের কাজ কি জানো? জিহ্বা নামক প্রভাবশালী অস্ত্রের দ্বারা অন্যকে আঘাত করে দুর্বল করে দেওয়া। তুমি কেন দুর্বল হবে? নারীদের দুর্বলতা সাজে? রূপমানের ধীর গুরুস্বর কথাকে কাঁপায়। বক্ষের ওঠা নামা দ্রুত মেয়ের। রূপমান ষোড়শীর হাত ছুঁয়ে কাঁপন থামানোর নিমিত্তে এগুলি তা বোধ করে মেয়েটার স্বামীর উনাম বাহুতে নখের প্রহার ঘটালো আচানক। কথার হস্তালঙ্কারের ঝুনঝুন শব্দ প্রতিধ্বনিত হলো নিস্তব্ধ কক্ষ জুড়ে। আধারী কক্ষ ঠাহর না পেলেও শিকদার বাড়ির ছোট ছেলে অনুভব করলো তার বাহুর কয়েক বিন্দু রক্তপাত। কিয়ৎক্ষণের মাঝে রূপমানের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে শিশিয়ে হাসার শব্দ কথার শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করলো। শির দ্বারাবে অতীব শীতল স্রোত বয়ে গেল যেন তার। চিত্ত যেন খোয়া গেল এই বিশেষ ভোর রজনীতে। ষোড়শী সহসা অনুভব করলো রূপমান তার কর্ণঘরে বদন ঠেকিয়েছে। রূপমান শিকদার তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে এসে জোর খাটাতে চাইছে না, তবে কেন বালিকা এত ইঙ্গিত করে? ষোড়শী কন্যা নড়ে চড়ে ওঠে। স্বামীর এমন পরোক্ষ শ্লীলতাহীন বচনে শ্রবণদ্বার উত্তপ্ত হয়েছে মুহূর্তেই। অপরঞ্চ ক্ষণকালের ব্যবধানে শব্দের প্রয়োগ ঘটাতে চাইল মেয়েটা। সরুন না। চুপচাপ থাকো, নয়তো বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলবো। মনক্ষুণ্ণ হলো কথার। গেরগেটির ন্যায় কণ্ঠস্বর পরিবর্তন হয় কেন এই মানুষের? তবু পুনরায় চেষ্টা করলো ষোড়শী কন্যা। ক্ষীণ প্রশ্নাতীত স্বরে বলল, এভাবে ঘোরানো যায় নাকি? রূপমান কোনো প্রত্যুত্তর করল না। ষোড়শী তার কার্নিশে থাকা শুষ্ক অশ্রুকণার সন্তর্পণে মুছে নাক টানল। রোদনের তোরে নাসারন্ধ্রের হাল বেহাল তার। খানিক মুচড়ামুচড়িতে তেমন কোনো লাভের লাভ হলো না, বরঞ্চ সুঠাম দেহি পুরুষের ক্ষীণ গম্ভীর নাক ডাকার সুর কর্ণপাত হলো মেয়ের। আগত্যা আপন খেয়ালে মত্ত হয়ে ক্ষণকালের ব্যাপ্তিতে নিদ্রা রাজ্যে পাড়ি জমালো সেও। তথাচ মেয়েটা অবগত নয় যে রূপমান শিকদার তার অর্ধাঙ্গিনীর অনামিকায় নিজ হাতের এক নিত্য ব্যবহৃত আংটি গলিয়ে দিয়েছে মেয়েটার অগোচরেই। মধ্যাহ্ন পেরিয়ে সায়াহ্ন। রক্তিম নাভাকে খেচরের কোলাহলে মুখরিত পরিবেশ। পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য এখনো ঝুঁকি দিচ্ছে যদিও।
এহেন পরিবেশে চারু ছাদের মধ্যিখানে বসে ষোড়শীর পদযুগল রক্ত আলতায় রাঙাতে ব্যস্ত। অষ্টাদশের কোঠা পেরোনো যুবতীর বেশক নববধূকে আপন চিত্তে নিজ হাতে রাঙাবসে। অতএব যেমন ভাবনা তেমন কার্য। কথাকে গাঢ় গোলাপি শাড়িতে মুড়িয়েছে মেয়েটা। ষোড়শীর আঁচলের স্থান হয়েছে আজ ষোড়শীর স্কন্ধে ভাঁজ বিশিষ্ট, হাতে চুরির সমাহার, কণ্ঠে একখানা চিকন সোনার চেইন যা বিহানের মায়া শিকদার দিয়েছেন ষোড়শীকে। গত রাতের আকস্মিক ঘটনা সম্বন্ধে অবগত হয়েও তিনি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং সুখ অনুভূত করে নাত বুকে তার প্রাপ্য গছিয়ে দিয়েছে। ছোট বউ হয়ে কেমন লাগছে ছোট বৌমনি? চারু রসিকতায় মাখা স্বর। মেয়েটাকে সকাল থেকে বহুবার নিষেধ করেছে কথা যেন তাকে বৌমনি ডাকা না হয়। সে বয়সে ছোট, তবু চঞ্চল চারু অবাধ্য হয়। ষোড়শীর পদতল আলতায় রাঙিয়ে সে নিজের পাদুখানা রাঙিয়ে নিতে ব্যস্ত। আমাকে নাম ধরেই ডাকবেন চারুদি। চারু হাসে সশব্দে। ছাদের আঙিনা কাঁপিয়ে ষোড়শী কন্যা পুনরায় বলে, শাড়ি পরে থাকতে পারবো না তো চারুদি। আজকের দিনটা থাকো, কালকে থেকে আগের মতোই চলতে পারবে বোন, প্লিজ। চারুর অনুরোধী সুরে মিহি হাসে ষোড়শী কন্যা, মৌন সম্মতি জানায়। খোলা চুলগুলো আংশিক ভেজা এখনো। দেরিতে ঘুম ভাঙার কারণে স্নান সারতে বিলম্ব হয় তার। তবে স্বামী নামক মানুষটাকে চোখ মেলার পর থেকেই দেখেনি মেয়েটা। সহসা চিত্ত উদ্বিগ্ন হলো। মানুষটা রাগ করবে না তো তাকে এমন সুসজ্জিত অবস্থায় দেখে? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।